মুভির শুরুতে আমরা একটা মনি নামক মেয়ে দেখতে পাই, যে কিনা একটা রেডিও নিয়ে ঘাটাঘাটি করছিল। আর এই রেডিওটা হচ্ছে এমন একটি পদ্ধতি গাইস, যার মাধ্যমে আগেকার সাউথ কোরিয়ার লোকেরা একে অপরের সাথে কথা বলতে পারতো। মানে সেই সময়কার এক টাইপের ফোন ছিল। যাই হোক, এরপরে আমাদের 1999 সালের কোরিয়ার একটি ইউনিভার্সিটি দেখানো হয়। মানে গল্প আজ থেকে প্রায় 20 থেকে 25 বছর আগে চলে যায়, এবং এই সিনেমার মেইন ক্যারেক্টার আমাদের নায়ক কিম ইয়নকে দেখানো হয়। আর সে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের স্টুডেন্ট, আর সে আজকে কলেজে এসেছে। কিন্তু তখনই একটা লোক চিৎকার করে বলে ওঠে যে খুব শীঘ্রই পৃথিবী ধ্বংস হতে যাচ্ছে। আর সেই ঘটনা মূলত আমার এই বইতে তুলে ধরা হয়েছে। তবে কিম ইয়ন এই বিষয়ে ততটা গুরুত্ব দেয় না। আর এখানে একটা বিষয় উল্লেখযোগ্য হচ্ছে যে কিম কলেজে ভর্তি হওয়ার পরেই 1 বছরের মধ্যে তার পরিবারের ভীষণ অভাবের কারণে তাকে মূলত সেনাবাহিনীতে যোগ দিতে হয়। কিন্তু ওর তখন মনে হচ্ছিল যে আমার আগে পড়াশোনা শেষ করা উচিত, আর এই জন্য সে আবারও সেনাবাহিনীর চাকরি ছেড়ে কলেজে ফিরে এসেছে 1 বছরের গ্যাপ দিয়ে। তো কিম ইয়ন তখন কলেজে আসে, তখনই তার পেছন থেকে তার ছোটবেলাকার বন্ধু এনসিওল তার কাছে আসে। আর ও কলেজে এসেছে এটা দেখে তার বন্ধু অনেক খুশি হয়। কিন্তু এবছর নাকি তাদের ডিপার্টমেন্টে আরও 17টি মেয়ে ভর্তি হয়েছে। এটা শুনে কিম অবাক হয়ে যায়, কারণ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টে তৎকালীন সময় মেয়েদের এত আগ্রহ ছিল না। মানে ব্যাপারটা অস্বাভাবিক। আর তার উপর ওদের ওই ডিপার্টমেন্টে হ্যান্সেল নামক একটি মেয়ে টপ করেছে, কিন্তু গত কয়েকদিন হচ্ছে সে কলেজে আসছে না। এ কারণে কলেজের প্রফেসর তাকে নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিল। আর আমাদের নায়ক কিমের বন্ধু এনজিও যেহেতু ক্লাসের লিডার বা ক্যাপ্টেন ছিল, তো এই কারণে প্রফেসর তাকে দায়িত্ব দিয়েছে যে হ্যান্সেলকে তুমি যেভাবে হোক কলেজে নিয়ে আসবে। কিন্তু এনজিও মূলত মেয়েদের ব্যাপারে খুব কাঁচা ছিল, ও একদমই মেয়েদের সাথে কথা বলতে পারে না। আর এজন্য সে কিমকে বলে যে তুমি হ্যান্সেলকে আমার বদলে কলেজে নিয়ে আসো, এবং এই দায়িত্বটা আমি তোমাকে দিলাম। তো এ কারণে কিম ইয়ন তখন একটা কলেজের টেলিফোন বুথ থেকে হ্যান্সেলকে একটি মেসেজ পাঠায় যে আজকে আমাদের যে ওরিয়েন্টেশন পার্টি রয়েছে সেখানে তোমাকে জয়েন করতে হবে। তো এরপরে ক্লাস শেষে কিম ইয়ন হ্যান্সেলের মেসেজ পায়, আর এই মেসেজটা হচ্ছে কলেজে এন্ট্রান্সে পিঙ্ক কালারের একটি টি শার্ট পরে সে কিম ইয়নের জন্য অপেক্ষা করবে। তো এরপরে যখন তারা মুখোমুখি হয় তখন কিম ইয়ন হ্যান্সেলকে দেখে কিছু আর বলতে পারে না। মানে সে নিজেই অনেক নার্ভাস হয়ে যায়। আর এর কারণটা হচ্ছে মূলত কিম হ্যান্সেলের প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে যায়। যাই হোক, তারা একে একে সবগুলো ওরিয়েন্টেশন পার্টি জয়েন করে, কিন্তু কোথাও তাদের ভালো লাগছিল না। তো এরপরে সেখান থেকে বেরোনোর সময় কলেজে যে স্টোর রুমটা রয়েছে সেখানে আমাদের নায়িকা হ্যান্সেল একটা হ্যাম রেডিও দেখতে পায়। আর সেই হ্যাম রেডিওর প্রতি তার অনেক আকর্ষণ ছিল। আর কিম তখন সেই রেডিওটা থেকে বুঝতে পারে যে এটা তো ওর বন্ধু ক্লাস ক্যাপ্টেন এনসিওলের, এবং সে এটাও বুঝতে পারে যে আমাদের নায়িকা হ্যান্সেলের এই রেডিও সম্পর্কে জানার খুব আগ্রহ রয়েছে। আর এরপরে আমরা রাতে দেখতে পাই যে সবাই একসাথে ডিনার করছে। তো তখন ওদের ডিপার্টমেন্টে একজন ছেলে নেশা করে এসে চিৎকার করে বলতে থাকে যে একটা মেয়ে কিভাবে ডিপার্টমেন্টে টপ করলো, এবং সে তখন আরো ভুলভাল কথা বলতে থাকে। তো এ কারণে কিম ইয়ন তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু তখনই সিনিয়র ওই ছেলেটি একের পর এক খারাপ কথা হ্যান্সেলকে বলতে থাকে, মানে আমাদের নায়িকাকে শোনাতে থাকে। কিন্তু আমাদের হ্যান্সেল তখন চুপচাপ না থেকে ওই ছেলেটিকে বেশ সাহায্য করে। আর এটা দেখে কিম তো তখন অনেক অবাক হয়ে যায়, কারণ সে তো এতক্ষণে হ্যান্সেলকে খুব শান্তশিষ্ট এবং একটা ভদ্র মেয়ে ভেবেছিল। তো যাই হোক, এরপরে কিম যখন হ্যান্সেলকে বাড়ি ছাড়তে আসে তখন সে হ্যান্সেলকে বাই বলে আজকে রাতে যে চন্দ্রগ্রহণ হবে সেটা দেখার কথা বলে। আর এরপর আমরা দেখি যে রাতে কিম কি করে, সে এনসিওলের সাথে কথা বলে, মানে ক্যাপ্টেনের সাথে কথা বলে, এবং ওর কাছ থেকে সেই হ্যাম রেডিওটা নিয়ে নেয়। এমনকি মুন নামক যে একটি কচ্ছপ এনসিওলের কাছে ছিল সেটাও সে নিয়ে নেয়, কারণ এনসিওলের পা ভেঙে যাওয়ার কারণে সেই কচ্ছপটিকে আর ভালোভাবে দেখাশোনা করতে পারছে না। তো যাই হোক, এরপরে বাড়িতে ফিরে কিম রাতে চন্দ্রগ্রহণ দেখতে দেখতে হ্যান্সেলের কথা ভাবছিল। আর ওকে থেকে বোঝা যাচ্ছিল যে মনে মনে সে হ্যান্সেলের প্রেমে হাবুডুবু খাচ্ছে। আর তখনই হঠাৎ করে ঘরে থাকা রেডিওটি নিজে থেকেই চলে আবার বন্ধ হয়ে যায়। আর পরের দিন কলেজে যখন হ্যান্সেল আর কিম একসাথে ছিল তখন কিম বলে যে আমি শুনেছি নাকি 2000 সালে পৃথিবী ধ্বংস হতে যাচ্ছে, তো আমাদের হাতে আর বেশি সময় নেই, মাত্র 1 বছর রয়েছে। তো এরপরে কিম কি করে, সে হ্যান্সেলকে জিজ্ঞেস করে যে তুমি জীবনে কি স্বপ্ন পূরণ করতে চাও, মানে তুমি কি হতে চাও। তো এখানে হ্যান্সেল বলে যে কোরিয়ার তো এখন অর্থনীতি ব্যবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে, তো এই কারণে আমার বাবারও চাকরি নেই, আর তাই আমি পড়াশোনা শেষ করে বড় কোনো কোম্পানিতে জয়েন করতে চাই। তো এরপরে হ্যান্সেল উল্টে কিমকে জিজ্ঞেস করে যে তোমার শেষ ইচ্ছা কি। কিম এখানে কি বলবে সে বুঝে উঠতে পারে না, কিন্তু সে এখানে হুট করে বলে যে আমার শেষ ইচ্ছে হ্যান্সেলকে কিস করার। আর এই কথা বলা মাত্রই কিম তখন অনেক লজ্জায় পড়ে যায়, সে তখন সেখান থেকে সঙ্গে সঙ্গে চলে যায়। আর এর পরিবর্তে সে তখন বাড়িতে ফিরে এসে ভাবে যে আমি এই কাজটা কিভাবে করলাম, আমি এই কথাটা কিভাবে বললাম, আর এটা বলা তো আমার একদমই উচিত হয়নি। আর তখনই ঘরের মধ্যে থাকা হ্যাম রেডিওটি চালু হয়ে যায়। আর সেখান থেকে আমরা সিনেমার শুরুতে যে মনি নামক মেয়েটিকে দেখেছিলাম ওই মেয়েটির গলা শুনতে পাই। তো কিম তখন তার সাথে কথা বলতে শুরু করলে তারা তখন একে অপরকে পরিচয় দেয়, এবং মজার ব্যাপার হচ্ছে যে তারা দুজনে একই ইউনিভার্সিটিতেই পড়ে। মনি তখন বলে যে এই হ্যাম রেডিওটা আমার বাবার, আর সে যেহেতু মেকানিক্যাল ডিপার্টমেন্টে পড়ছে
আর তাই প্রজেক্টের জন্য আমি হ্যাম রেডিওটা বুথ থেকে নিয়ে এসে তারপর চালানো শিখেছি। তো কিম তখন তাকে বলে যে ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি তোমাকে এই হ্যাম রেডিও চালাতে সাহায্য করব। এবং তখন তারা সিদ্ধান্ত নেয় যে পরের দিন স্টুডেন্ট হলের বাইরে মানে ওই ইউনিভার্সিটির একটা জায়গা তারা একসাথে দেখা করবে। তো পরের দিন নির্ধারিত সময় কিম কি করে, হলের বাইরে মনির জন্য অপেক্ষা করছে। কিন্তু প্রায় 2 ঘন্টা অপেক্ষা করলেও মনি সেখানে না আসলে কিম ওখান থেকে চলে যায়। আর অপরদিকে মনিকেও দেখা যায় যে সে হলের সামনে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু এখানে আমাদের একটা বিষয় অদ্ভুত লাগে যে কিম যখন হলের বাইরে দাঁড়িয়ে ছিল তখন আবহাওয়া স্বাভাবিক রোদ ছিল, কিন্তু মনি যখন হলের বাইরে দাঁড়িয়ে ছিল তখন বৃষ্টি পড়ছিল। তো ব্যাপারটা আমাদের সবার কাছে অদ্ভুত লাগে, তবে এই ব্যাপারটা হয়তো আমরা ভবিষ্যতে গিয়ে বুঝতে পারবো। তো যাই হোক, মনিকে তখন বৃষ্টিতে ভিজতে দেখে তখন ওদের ক্লাসের একটা বন্ধু যার নাম হচ্ছে ইয়ংজি, সে তখন নিজের ছাতা নিয়ে ওর সামনে আসে এবং তারপরে তারা দুজন একটা জায়গায় গিয়ে লাঞ্চ করে। আর মনি এবং ইয়ংজি অনেক ভালো বন্ধু এবং মনিও ইয়ংজিকে পছন্দ করে। কিন্তু সাহস করে আজ পর্যন্ত আমাদের এই মনি ইয়ংজিকে তার মনের কথা জানাতে পারিনি। আর এখানে এই পয়েন্টটা মনে রেখো যে ওই ছেলেটি কিন্তু এই মেয়েটার জন্য ছাতা নিয়ে এগিয়ে এসেছিল। তো যাই হোক, এরপরে রাতে বাড়িতে ফিরে মনি কি করে, সে রেডিওতে আবারও কিমকে কল করে এবং সে কিমকে বলে যে তুমি আজকে স্টুডেন্ট হলের বাইরে এলে না কেন? আমি তোমার জন্য বৃষ্টিতে ভিজে প্রায় 2 ঘন্টা অপেক্ষা করেছি। আর অপরদিকে কিম তো মনিকে ডাইরেক্টলি মিথ্যাবাদী বলে দেয়, কারণ সে তো একইভাবে মনির জন্য একই জায়গায় অপেক্ষা করেছিল, কিন্তু সেখানে তো বৃষ্টির কোনো ছিটেফোঁটাও ছিল না। তো কিম তখন মনির কথা বিশ্বাস না করলে মনি তখন জানালার বাইরে দিয়ে বৃষ্টির শব্দ শোনায়, কিন্তু তারপরেও কিম কোনোভাবেই বিষয়টা বিশ্বাস করতে পারছিল না। তো মনি যখন কিমকে কিছু বলতে যাবে তখনই হঠাৎ করে জোরে বিদ্যুৎ পড়ে আর তখন তাদের কলের কানেকশনটা কেটে যায়। আর এতে আমরা বুঝতে পারি যে তারা দুজনেই কিন্তু একই জায়গায় রয়েছে, কিন্তু একই জায়গায় থাকলে এক জায়গার আবহাওয়া দুরকম কিভাবে? তো এটার আসল কারণ হচ্ছে যে তারা দুজন মূলত দুটো আলাদা টাইমে রয়েছে, অর্থাৎ কিম রয়েছে 1999 সালে আর মনি রয়েছে তার 22 বছর পরে 2021 সালে। তো যাই হোক, এর পরের দিন ক্লাসে আসলে মনির টিচার তাকে প্রজেক্টের কথা জিজ্ঞেস করলে মনি তখন তাকে বলে যে এখনো প্রজেক্টের কাজ শুরু করতে পারেনি সে। অ্যাকচুয়ালি মনিকে যে কাজটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে তাকে অজ্ঞাত কোনো ব্যক্তির সাথে আলোচনা করে তার লাইফের অভিজ্ঞতা এবং জীবন সম্পর্কে জেনে সেটাকে প্রেজেন্টেশন আকারে প্রকাশ করতে হবে। আর অপরদিকে আমরা দেখি যে কিম বাস্কেটবল খেলছে এবং তখনই সেখানে হ্যান্ডসেল চলে আসলে কিম তখন কি করবে বুঝতে পারে না, সে তখন সেখান থেকে লজ্জায় পালিয়ে যায়। মানে এ আগের দিনও বলেছে না কিস করার কথা, এর জন্য সে লজ্জা পাচ্ছিল। আর তখন কিমের ভাব দেখে ওর ক্লাসের ক্যাপ্টেন এবং তার বন্ধু এনজিও বুঝতে পারে না যে কি হলো, আর সে তখন উল্টে কিমকে বলে যে তুমি ওখান থেকে ওভাবে পালিয়ে এলে কেন? তো কিম তখন হ্যান্ডসেলকে যে পছন্দ করে এ কথাটা এনসিকে বলে দেয়, কিন্তু এনসি তখন ওকে বুদ্ধি দেয় যে সবকিছুতে এত তাড়াহুড়ো করো না, কিন্তু পৃথিবী তো শেষ হওয়ার মুখে, 2000 সালে পৃথিবী তো ধ্বংস হয়ে যাবে। আবার এদিকে বর্তমানে 2021 সালের টাইম লাইনে মনি যখন কিমের খোঁজে স্টুডেন্ট হলের বাইরে যায় এবং ওই সব বিষয় নিয়ে কথা বলে, তো তখন দারোয়ান এটা শুনতে পেয়ে বলে যে আসলে অনেক বছর আগে সবাই যখন একে অপরের সাথে দেখা করতে পারতো না তখন তারা একটা ফোন বুথে নিজেদের মেসেজ লিখে রাখতো। তো মনি সেখান থেকে মেসেজগুলো পড়ে কিমের কাছে জানতে চায় যে সে কোন ইয়ারে কলেজ পাশ করেছে, কিন্তু কিম তখন তাকে বলে যে আমি 2000 সালে পাশ করব, আর এখন বর্তমান সময় হচ্ছে 1999 সাল। আর তখন অন্যদিকে মনি বলে যে আমি তো 2021 সাল থেকে কথা বলছি। তো এই কথা শুনে কিম তখন আবারও অবাক হয়ে মনিকে মিথ্যাবাদী বলে এবং তারা দুজনেই বুঝতে পারছে না যে তাদের সাথে এটা কি হচ্ছে, যে কারণে মনি তখন কিমকে তার ফোন নাম্বার দিয়ে কল করতে বলে, কিন্তু মনি যখন কিমের নাম্বারে ফোন করলে সেটা বলে যে ওই নাম্বারটা কোনো এক্সিটই করে না। তো যাই হোক, মনি তখন ওই ফোন বুথের কথা বলে আর কিম ওই ফোন বুথে একটা মেসেজ ছেড়ে দেওয়ার জন্য বলে। তো মনির কথা মতো কিম করে কি সে পরের দিন ফোন বুথে গিয়ে সেই মেসেজটি লিখে দেয়। আর অপরদিকে 2021 সালে মনি সেই মেসেজটিকে দেখতে পায় যেটা 1999 সালে কিম লিখেছিল। আর এরপরে মনি তার বন্ধুকে এই বিষয়টা জানালে তার বন্ধু তাকে বলে যে তুই কি পাগল হয়ে গিয়েছিস নাকি আমার সাথে তুই মজা করছিস? মানে মনির কথা কেউ বিশ্বাস করছে না, আর বিশ্বাস করবেই বা কেন? তো যাই হোক, রাতে মনি ইয়নজির সাথে দেখা করলে সে জানতে পারে যে ইয়নজি এর পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ, আর এই কারণে তার পড়াশোনা হয়তো মাঝপথেই থামিয়ে দিতে হবে। যা শুনে আমাদের এই নতুন নায়িকা মানে 2021 সালের নায়িকা মনের ভিতরে অনেক কষ্ট পায়। আর অপরদিকে কিম হ্যান্ডসেলের সাথে দেখা করে আর তার কাছে গতবারের ব্যবহারের জন্য ক্ষমা চায়। আর সে তখন বাড়িতে ফিরে কিম তখন মনির সাথে কথা বললে তারা তখন খুব ভালো বন্ধু হয়ে যায়। আর তারপর কিম তার মনের কথা মনিকে খুলে বলে এবং সে তখন বলে যে আমি একটা মেয়েকে পছন্দ করেছি, কিন্তু আমি তাকে কিভাবে প্রপোজ করব সেটা বুঝতে পারছি না। আর মনি যেহেতু 2021 সালের মেয়ে মানে আধুনিক যুগের মেয়ে, যে কারণে সে খুব সহজেই মডার্ন স্টাইলে কিমকে উপদেশ দেয় যে এইটা করলে তুমি ওকে পটাতে পারবে। এমনকি বর্তমান সময় কোরিয়াতে যে স্টাইল চলছে সেটাও সে কিমকে বলে দেয় যাতে তাকে সবার চেয়ে ইউনিক দেখায়। তো কিম ও মনির কথা মতো 2021 সালের কোরিয়ান স্টাইলে হ্যান্ডসেলকে গিয়ে পটানোর কাজে লেগে পড়ে।
এমনকি কি মুভি ওরা দেখতে যাবে সে খবরটাও মনির কাছ থেকে সে জেনে নেয়। কারণ মনি তো ভবিষ্যতে ছিল, সে কারণে সে জানতো যে ওই বছর ওই মুভিটা ভালো চলবে। তো এরপরে মুভি দেখে কিম কি করে, সে হ্যান্সেলকে নিয়ে ফটো সেশনে যায়। সেখানে তারা দুজন অনেক মজা করে এবং নিজেদের ফটো তোলে। আর অপরদিকে ক্লাস টিচার মনিকে প্রজেক্টের কথা জিজ্ঞেস করলে মনি তখন বলে যে আমি 1999 সালের আমাদের একটা কলেজের স্টুডেন্টের সাথে কথা বলছি। আর এই প্রজেক্টের মূল অংশ হচ্ছে ওই ব্যক্তির স্বপ্ন এবং তার ভালোবাসা সম্পর্কে বিস্তারিত বলা। তো মনি যে কথাটা বলে ক্লাসের টিচার তখন মনে করে যে 1999 সালের স্টুডেন্ট মানে হচ্ছে যে হয়তো এখানে পড়তো, সে এখন বুড়ো হয়ে গিয়েছে, মানে অপরিচিত মানুষ। তো এর জন্য ক্লাস টিচার তখন তাকে অনেক আগ্রহ দেখায়। মানে তাদের আইডিয়াও নেই যে ও টাইম ট্রাভেল করছে, মানে একদম ডাইরেক্ট টাইম ট্রাভেল না হলেও কিছুটা ওরকমই, এবং ওকে পরের সপ্তাহের মধ্যেই প্রজেক্টটি জমা করতে হবে। তো যাই হোক, ওই রাতে মনি কিমকে বলে যে তোমার কি স্বপ্ন, যার উত্তরে কিম বলে যে আমি যে মেয়েটিকে ভালোবাসি ওকে আমার মনের কথা বলা, কিন্তু আমি সাহস পাচ্ছি না। তো মনি তখন কিমকে সাহস যোগায় এবং বলে যে তুমি নিজের বুকে হাত রেখে একে অপরকে ভালোবাসার কথা বলে দিতে পারো। আর ঠিক সেটাই হয়। পরের দিন কিম করে কি মনির কথা মতো হ্যান্সেলকে তার মনের কথা বলে দেয়, আর হ্যান্সেলও তার কথায় রাজি হয়ে যায়। আর কিমকে দেখে তোমরা বুঝতে পারছো যে তার মনে এখন কতটা আনন্দ হচ্ছে। তো এরপরে রাতে কিম মনিকে জিজ্ঞেস করে যে তুমি কি কাউকে পছন্দ করো? তো মনি তখন বলে যে হ্যাঁ, আমি ইয়ঞ্জুকে পছন্দ করি, কিন্তু বহুবার চেষ্টা করেও ওকে আমি আমার নিজের মনের কথা বলতে সাহস পাইনি। তো এ কথা শুনে কিম তখন মনিকে উল্টে বলে যে তুমি নিজে হচ্ছে একজন লাভ এক্সপার্ট, আমাকে তুমি বুদ্ধি দাও, কিন্তু তুমি নিজের প্রেম তুমি নিজেই করতে পারছো না। তো ওদের কথার মধ্যেই মনি যখন ল্যাপটপে দেখে তখন কিমিয়ন নামে 1999 সালে ওদের কলেজের একটা ছাত্র ছিল, সেই ছাত্র তখন তথ্য পায়। আর এটা থেকে মনি তখন কিমকে জিজ্ঞেস করে যে তুমি কি আমার বাবা এনজিওকে চেনো? প্রথমত কিম মনিকে অবিশ্বাস করে, কারণ এনজিও তো কিমের সবচেয়ে বেস্ট ফ্রেন্ড, তাহলে তার মেয়ে এলো কোথা থেকে? কিম এবারও মনিকে বিশ্বাস করে না। আর এর জন্য মনি তখন তাকে বলে যে এই হ্যাম রেডিওটা আমার বাবার মানে এনজিওর কাছ থেকে পেয়েছি। আর আমরা অনেক আগে থেকেই জেনেছি যে কিম কিন্তু এনজিওর কাছ থেকেই তার রেডিওটা এনেছিল। তার মানে হচ্ছে এই দুটো রেডিও সেম, জাস্ট আলাদা টাইম লাইনে রয়েছে। তো যাই হোক, মনি তখন কিমকে জিজ্ঞেস করে যে এই রেডিওটার বাঁ দিকে কি কোনো স্টিকার লাগানো রয়েছে? বাট ওখানে কোনো স্টিকার লাগানো ছিল না, তার মানে হয়তো এটা সেম রেডিও নয়। তবে তারপরও মনি কিমকে বলে যে দেখো, এটা অনেকটা টাইম ট্রাভেলের মতো, যেমনটা আমরা মুভিতে দেখি। তবে তারপরও কিম যখন বিশ্বাস করে না তখন মনি তার মায়ের কথা কিমকে বলে। সে বলে আমার মা ছিল হচ্ছে হ্যান্সেল এবং বাবা হচ্ছে এনজিও, মানে এনজিও হচ্ছে ভবিষ্যতে নায়িকা মানে হ্যান্সেলকে বিয়ে করবে। তো এটা শুনে কিম তো নিজেকে সামলাতে পারছিল না, সে তখন আকাশ থেকে ভেঙে পড়ে এবং সে তখন বরাবরই মনিকে মিথ্যাবাদী বলে রেগে গিয়ে রেডিওটি ডিসকানেক্ট করে দেয়। তো তারপর মনি করে কি তার প্যারেন্টস রুমে গিয়ে তার ছবির দিকে তাকিয়ে ভাবে যে আমি কি কোনো ভুল করলাম? এমনকি ওদের ঘরে আমরা মনু নামক সেই কচ্ছপটিকেও দেখতে পাই, যেটা কিনা এখন অনেক বড় হয়ে গিয়েছে। এটা কিন্তু কিমের কাছেও ছিল। আর অপরদিকে আমরা দেখি কিমের মন মেজাজ মোটেও ভালো ছিল না। আর সে কলেজে ঢোকা মাত্রই হ্যান্সেল এবং এনজিওকে একসাথে দেখে সে তখন ছুটে তাদের মধ্যে চলে আসে। আর এনজিওকে আলাদা করে সে তখন বলে যে মনি নামে সে কাউকে চেনে কিনা। তো এনজিও তাকে বলে যে সে এই নামে কাউকে চেনে না, আর চিনবেই বা কি করে, কারণ মনি তো তার ভবিষ্যতে তৈরি হবে। তো কিম তখন তারপরে কোনো কিছু বুঝতে পারে না, সে তখন হ্যান্সেলকে এনজিওর থেকে দূরে থাকতে বলে। এমনকি হ্যান্সেল এবং এনজিও একসাথে ইউনিয়ন মিটিং করবে বলে। সেখানে কিম কি করে, সে মিটিং রুমে আগে এসে বসে থাকে। আর এনজিও তখন কিমের এসব পাগলামি দেখে সে তখন তাকে রুম থেকে বের করিয়ে দেয়। আর রাতের বেলা কিম যখন বাড়িতে ফিরে আসে তখন দেখে যে এনশিওল এখানে এসেছে। আর সে কিমকে বলে যে এভাবে ভালোবাসার পিছনে না ছুটে তুই তোর স্বপ্ন পূরণ কর, তুই না রাইটার হতে চেয়েছিলিস, তাহলে এখন ইঞ্জিনিয়ারে কেন নিজের জীবনটাকে নষ্ট করছিস? তো কিম তখন তাকে বলে যে দেখ, সবসময় সময় একরকম থাকে না, তাই যা সামনে আছে সেটা নিয়েই সঙ্গে নিয়ে চলতে হবে। আর একটু পরে দেখা যায় যে আমাদের কিমের সকল বন্ধু বান্ধবীরা এমনকি হ্যান্সেলও কিমের বাড়িতে আসে। আর তখন কিম করে কি হ্যান্সেলকে নিয়ে তার ঘরে যায়। সেখানে হ্যান্সেল করে কি ওদের দুজনের একটি ছবি ওর ঘরে যে হ্যাম রেডিওটা ছিল সেটার বাঁ দিকে সে লাগিয়ে দেয়। আর এটা থেকে কিম বুঝতে পারে যে এই স্টিকারটার কথাই তো মনি বলছিল, তার মানে তখন যেটা ছিল না হ্যান্সেল সেটা এখন করলো, অর্থাৎ সে তার ভবিষ্যৎকে কোনোভাবেই বদলাতে পারছে না। এরপর মনিকে দেখানো হয় যে কিনা তার বাবার কলেজ লাইফের কিছু জিনিসপত্র থেকে কিমের ছবি পায়। আর সে তখন বুঝতে পারে যে এতদিন সে যার সাথে কথা বলতো সে মূলত তার বাবার বন্ধু এবং তার মায়ের প্রথম ভালোবাসা ছিল। এরপরে সে শিয়ঞ্জির সাথে কথা বলে সমস্ত বিষয়টা জানালে শিয়ঞ্জি তখন এখানে বলে যে এতে তোমার কোনো দোষ নেই, কারণ তাদের ভাগ্যে এমনটাই লেখা ছিল।
ইয়নজি মানে হচ্ছে তার বয়ফ্রেন্ড আর কি। কিন্তু মনি তখন ভাবে যে কিম এত ভালো একজন মানুষ, সে তার নিজের ভালোবাসার আত্মত্যাগ হয়তো এই কারণে করেছে যাতে ভবিষ্যতে আমার বা মনির অস্তিত্ব বজায় থাকে। মানে কিম যদি হ্যান্সেলকে বিয়ে করতো তাহলে কি হতো, মনির তো আর অস্তিত্ব থাকবে না। তো এইভাবে মনি তখন অনেক হতাশ হয়ে যায়। আর তারপর দেখা যায় যে 1999 সালে কলেজে যখন স্টেট ইভেন্টে সিভিল এবং মেকানিক্যালদের জন্য বাস্কেট কম্পিটিশন হচ্ছিল, তখন কিমও সেখানে খেলছিল। তবে ওর মন সবসময় খেলা স্টেডিয়ামের দিকে ছিল, কারণ সে হ্যান্সেলের পাশে এনজিওকে বসে থাকতে দেখেছিল, যেটা সে কোনোভাবেই সহ্য করতে পারছিল না। আর সে এক পর্যায়ে খেলার মাঝে স্টেডিয়ামের ভেতরে সে তখন এনজিওকে মারতে শুরু করে। কিন্তু এনজিও কিমের উপরে মোটেও রেগেছিল না, বরঞ্চ সে ভাবে কিম হয়তো কোনো একটা বিষয় নিয়ে খুব চিন্তায় রয়েছে এবং সে কারণে মূলত সে এমনটা করছে। তো এরপরে আমাদের দুটো সময়কালকে একসাথে দেখানো হয়, যেখানে কলেজের এক সিঁড়িতে মনি নামছে, আরেক সিঁড়িতে কিম উঠছে এবং একটা জায়গায় দাঁড়িয়ে যায়, এবং তখন তারা দুজনেই খুব দুঃখ পাচ্ছে এবং একই আকাশে চাঁদ দেখছে। তো এরপরে রাতে কিম কি করে, সে কাঁদতে কাঁদতে হ্যাম রেডিওতে মনিকে মেসেজ পাঠায় এবং সেখানে সে বলে, মনি তুমি নিশ্চয়ই তোমার স্বপ্ন পূরণ করবে, আর আমি চাই তুমি অনেক ভালো থেকো। আর এটা বলে কিম অনেক কাঁদছিল। আর তখন সে লক্ষ্য করে যে মনু নামে সেই কচ্ছপটি ঘরে নেই। তো মনুকে না দেখতে পেয়ে ওকে সে খোঁজার জন্য বাইরে চলে আসে। সে তখন মনুকে খুঁজতে না পেয়ে যখন বাড়ি ফিরছিল, তখন সে দেখতে পায় যে হ্যান্সেল আর এনজিও ওই কচ্ছপটিকে হাতে নিয়ে একই ছাতার নিচে দাঁড়িয়ে রয়েছে। আর দুজনকে একসাথে দেখে কিম তখন রিয়েলাইজ করে যে সে কোনো মতেই তার ভবিষ্যৎকে বদলাতে পারছে না, আর সে যতই চেষ্টা করুক না কেন ভবিষ্যতে হ্যান্সেল এনজিওরই ওয়াইফ হবে, কারণ ওদের প্রতি একটা অজানা আকর্ষণ ওদের একে অপরকে কাছে টানছে। মানে কিমের প্রতি হ্যান্সেলের যে ভালোবাসাটা ছিল সেটি হয়তো এখন আর নেই, কারণ হয়তোবা এনজিও ধনী ছিল বলে বা ক্লাসের ক্যাপ্টেন ছিল বলে। যাই হোক, কিম তখন ঠিক করে যে সে চুপচাপ তাদের জীবন থেকে সরে আসবে। আর সেই এই অনুভূতিগুলোকে মনিকে শেষবারের মতো বলে মেসেজে জানিয়ে রাখে, আর মনিকে বলে যে আমাকে নিয়ে চিন্তা করো না। আর অন্যদিকে মনি যখন কিমের মেসেজগুলো পায়, তখন সে ওর সাথে কথা বলার জন্য বহু রকম চেষ্টা করতে থাকে, কিন্তু কিম আর কখনো ওর কথার উত্তর দেয় না। আর এরপরে দেখা যায় যে মনি কলেজের প্রজেক্ট দিয়ে আসে, আর সেদিন মনি কিমের অসম্পূর্ণ ভালোবাসার অনুভূতিগুলোকে স্টোরির মাধ্যমে সেটা সবার সামনে বলে, আর ওর প্রজেক্টে সবাই তখন পছন্দ করে। আর ওই সময় ওর ক্লাসমেট ইয়নজি মনিকে একটা বই দিয়ে বলে যে তুমি যার সম্পর্কে একটু আগে বললে, মনে হয় এই বইটা যে লিখেছে তুমি তার কথাই বলেছো, আর এই রাইটার মনে হয় সেই ব্যক্তি। তো মনি তখন দেখে যে ওই বইয়ের রাইটারের নাম হচ্ছে কিম ইয়ং। আর তখন ইয়নজি বলে, আজ ওই রাইটারটা আমাদের শহরে আসছে ফ্যানদের সাথে মিট আপ করার জন্য, এবং তুমি চাইলে একটা বুক স্টোরে তার সাথে মিট আপ করতে পারবে। তো মনি তখন এটা শোনা মাত্রই সে তখন সেই বুক স্টোরের দিকে ছুটতে থাকে। আর বুক স্টোরে পৌঁছে মনি তখন বর্তমান রাইটার কিম ইয়ংকে দেখতে পায়। মানে এটাই হচ্ছে আমাদের 22 বছর পুরনো কিম ইয়ং। তো মনি তখন তার সামনে গিয়ে দাঁড়ালে কিমও তাকে চিনতে পারে, মনিও কিমকে চিনতে পারে। কিম এখানে মনিকে জিজ্ঞেস করে যে আমাদের মনু কেমন আছে। আর এখান থেকে আমরা বুঝতে পারি যে কিম মনিকে অনেক আগে থেকেই ফলো করে, এমনকি কিম মনির উদ্দেশ্যে ওই বইটা লিখেছে। সে তখন তাকে বলে যে অতীতে আমার সাথে যেটা হয়েছে তোমার সাথে যেন এটা না হয়, তুমি তোমার জীবনে এগিয়ে যাও, কোনোভাবেই কোনো সুযোগ মিস করবে না তোমার ভালোবাসার মানুষকে পাওয়ার। তো কিমের কাছ থেকে এই কথা শুনে মনি তৎক্ষণাৎ করে কি, সে ইয়নজি এর কাছে যায় এবং তার নিজের মনের কথা বলে দেয়, এবং আরো বলে যে আমি তোমাকে বিয়ে করতে চাই। যাই হোক, কিমের ভালোবাসাকে ত্যাগ করা আর সে মনির অস্তিত্বকে বাঁচিয়ে রাখার জন্য সে যে স্যাক্রিফাইসটা করেছে সেটা সত্যি প্রশংসনীয়। তো যাই হোক, লাস্টে আমাদের দেখানো হয় মনি প্রথমবার যখন স্টুডেন্ট হলের বাইরে বৃষ্টিতে ভিজছিল, মানে কিমের জন্য অপেক্ষা করছিল, তখনও কিন্তু মনি ইয়নজিকে পছন্দ করত। কিন্তু ওকে যে ছাতাটা দিয়েছিল সেটা কিন্তু আমাদের কিম ইয়ংই দিয়েছিল। ওই মূলত পাঠিয়ে দিয়েছিল যে যা ওকে গিয়ে একটু ছাতা ধর। আর এর জন্য আমি তোমাদেরকে বলেছিলাম যে এই পয়েন্টটা মনে রেখো। তো যাই হোক, এর সাথে এই মুভিটা এখানে শেষ হয়ে যায়। সো গাইস, মুভিটি কেমন লাগলো কমেন্টে জানিও। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সো গাইস, আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা অ্যান্ড টেক কেয়ার।